শিক্ষার্থীরা, তোমাদের আগের ক্লাসে ড্যানিয়েল কোষ সম্পর্কে বলেছিলাম। আজকে যে ভোল্টীয় কোষে আর একটা যেটা সরল ভোল্টীয় কোষ সম্পর্কে বলবো। সরল ভোল্টীয় কোষে কি হয়, আগের যে ড্যানিয়েল কোষে ছিল দুটো আলাদা আলাদা প্রকোষ্ঠে দুটো আলাদা আলাদা তড়িৎদ্বারকে রাখা হয়েছিল। সরল ভোল্টীয় কোষের ক্ষেত্রে কিন্তু দুটি আলাদা আলাদা প্রকোষ্ঠ হয় না, একটি প্রকোষ্ঠের ভেতরই দুটো আলাদা আলাদা তড়িৎদ্বারকে রাখা হয় এবং একটা কমন ইলেকট্রোলাইট দ্বারা তাদেরকে অর্ধ নিমজ্জিত করে রাখা হয় এবং বাইরের সার্কিটটা সম্পূর্ণ করার জন্য একটা পরিবাহী তার দ্বারা সেটাকে যুক্ত করা হয়। এবার কি হয়, এই সরল ভোল্টীয় কোষ এই সরল ভোল্টীয় কোষের প্রথমে একদিকে হচ্ছে কপার তড়িৎদ্বার, একদিকে জিঙ্ক তড়িৎদ্বার রাখা হয় এবং কমন যে ইলেকট্রোলাইট সেটা হচ্ছে ডাইলুট সালফিউরিক অ্যাসিড রাখা হয়। এখানে মূলত যে বিক্রিয়াটা সংঘটিত হয় অ্যানোড তড়িৎদ্বারে। অ্যানোড তড়িৎদ্বার মানে কি? অ্যানোড তড়িৎদ্বার মানে হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বারটা। এই অ্যানোড তড়িৎদ্বারে জিঙ্ক কি হয়, ভেঙে ভেঙে দ্রবণে আসে, জিঙ্ক 2+ অ্যাকোয়া হয় এবং ক্যাথোডে কি হয়, দ্রবণের ভেতরে H+ আয়ন সেটা কি করে, এখানে হাইড্রোজেন গ্যাস রূপে বাইরের দিক থেকে বেরিয়ে যায়। এই H+ আয়নটা দুটো ইলেকট্রন সংগ্রহ করে বেরিয়ে যায়। সমগ্র বিক্রিয়াটার দিকে যদি লক্ষ্য করি, সরল ভোল্টীয় কোষে অ্যানোড বিক্রিয়ায় জিঙ্ক সলিডটা এরকমভাবে জিঙ্ক 2+ হয়ে অ্যাকোয়াস দ্রবণে মিশে যায় এবং দুটো ইলেকট্রন ছেড়ে দেয়। ওই দুটো ইলেকট্রন কিন্তু কি করে, প্রবাহিত হয়ে যায় পরিবাহী তারের মাধ্যমে জিঙ্ক তড়িৎদ্বার থেকে কপার তড়িৎদ্বারের দিকে আসে। ক্যাথোডে কি করে, দ্রবণের H+টা ওই দুটো ইলেকট্রনকে গ্রহণ করে গ্যাসীয় হাইড্রোজেন রূপে বুদবুদ আকারে বেরিয়ে যায়। তাহলে সমগ্র বিক্রিয়াটা কিরকম হচ্ছে? সামগ্রিক বিক্রিয়াটা হচ্ছে জিঙ্ক সলিড দুটো H+ আয়ন অ্যাকোয়াসের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক 2+ অ্যাকোয়া এবং হাইড্রোজেন গ্যাস রূপে বাইরে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই সরল ভোল্টীয় কোষের সব থেকে বড় অসুবিধা কি হলো? সব থেকে বড় অসুবিধা যেটা হচ্ছে, যদি পরিবাহী তার যুক্ত করা হোক বা না হোক, এই পরিবাহী তারটা যদি যুক্ত করা হোক বা না হোক, এই বিক্রিয়া কিন্তু কন্টিনিউয়াস সংগঠিত হতে থাকবে। অর্থাৎ কি হবে, বিক্রিয়া কিন্তু হতে থাকবে এবং জিঙ্ক আস্তে আস্তে ক্ষয়ে দ্রবণে চলে আসতে থাকবে। হ্যাঁ, এই অসুবিধাটা দূর করার জন্য আমাদের কি করতে হবে, একটা রিভার্সেবল, অর্থাৎ বিক্রিয়াটা রিভার্সেবল প্রসেসে সংগঠিত হয় সেই দিকটা দেখতে হবে। পরাবর্ত এবং অপরাবর্ত তড়িৎ কোষ, এইটা কেন আমাদের জানতে হচ্ছে? কারণ আমাদের এখানে তড়িৎ কোষে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কতটা পরিমাণ রাসায়নিক শক্তি কতটা পরিমাণ তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে তা জানতে ইচ্ছা যায়। তা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, তাপগতিবিদ্যার নীতি প্রয়োগ করতে হবে, যেখান থেকে আমরা একমাত্র এই শক্তির রূপান্তরের পরিমাণটা নির্ণয় করতে পারি। কিন্তু তাপগতিবিদ্যার নীতি কখন কার্যকরী হয়? যদি পরাবর্ত ক্রিয়া হয় তবেই এটা কার্যকরী হয়। তাহলে আমাকে কি করতে হবে, এই তড়িৎ কোষের রাসায়নিক বিক্রিয়াটাকে পরাবর্ত ক্রিয়ায় পরিবর্তিত করতে হবে। তাহলে আমরা তখন কি করবো, একটা একটা হচ্ছে বহিস্থ উৎস বিভব রাখবো এবং পরীক্ষাধীন কোষের একটা বিভব রাখবো। এই দুজনের ভেতরে আমরা তুলনা করব। কোনো সময় যদি পরীক্ষাধীন কোষের বিভব বেশি হয়ে যায় বহিস্থ উৎস সাপেক্ষে, তাহলে বিক্রিয়াটা এদিক থেকে এদিকে সংগঠিত হবে। আবার যদি দেখা যায় বহিস্থ উৎস বেশি হয়ে যায়, বহিস্থ উৎসের বিভব বেশি হয়ে যায়, তখন প্রক্রিয়াটা এদিক থেকে এদিকে যাবে। এক্ষেত্রে আমরা যদি কল্পনা করি, এখানে যদি বহিস্থ উৎসের বিভব E এবং পরীক্ষাধীন কোষের বিভব যদি E' কল্পনা করি, যদি E এবং E' পরস্পরের সমান হয়, তাহলে একটা সাম্য অবস্থা বিরাজ করবে, অর্থাৎ কোনো রূপ বিক্রিয়া সংগঠিত হবে না। কিন্তু যদি দেখা যায় বহিস্থ উৎসের মান, বহিস্থ বিভবের মান যদি বেশি হয়, সামান্য পরিমাণ বেশি হয়, ধরে নেওয়া হলো বহিস্থ উৎসের মান ইটা ইজ গ্রেটার দ্যান E' এর তুলনায়। হ্যাঁ, তাহলে কতটা বেশি? ধরে নেওয়া হলো ডেল্টা E' পরিমাণ হচ্ছে
বেশি। সেই অবস্থায় কি হবে, সেই অবস্থায় টোটাল কোষটা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের মতো আচরণ করবে, তড়িৎ বিশ্লেষ্য কোষের মতো আচরণ করবে। সেখানে কোনো কিন্তু বিদ্যুতের উৎপাদন কিন্তু কোনোভাবেই হবে না, অর্থাৎ বিদ্যুতের মাধ্যমে যেন কি হবে, তড়িৎ বিশ্লেষণ কোষটা, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা সংগঠিত হবে। অপরদিকে আমরা যদি দেখি পরীক্ষাধীন কোষের বিভব ই ড্যাশটা যদি বেশি হয় ই এর তুলনায়, কতটা পরিমাণ বেশি হয়, অতি অল্প পরিমাণ বেশি হলেও, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ বেশি হলেও, তাহলেও কিন্তু তড়িৎ কোষে বিক্রিয়া কিন্তু সংগঠিত হবে এবং বিদ্যুৎ কিন্তু উৎপাদন হবে। অর্থাৎ কি হবে, ভোল্টীয় কোষ কিন্তু তার কার্য করবে। কখন কার্য করবে, যখন পরীক্ষাধীন কোষের বিভব বহিস্থ কোষের বিভব অপেক্ষায় বেশি হবে। কিন্তু যদি উল্টো হয়ে যায়, বহিস্থ কোষের বিভব পরীক্ষাধীন কোষের তুলনায় বেশি হয়ে যায়, এই ক্ষেত্রে তখন কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষ রূপে কিন্তু আচরণ করবে, তখন কিন্তু তড়িতের উদ্ভব বা উৎপাদন কিন্তু হবে না। আমাদের এবার জানতে হবে তাহলে এই ভেতরে পরীক্ষাধীন কোষের যে এই বিভবটা, এই যে সৃষ্টি হচ্ছে কিভাবে, অর্থাৎ তড়িৎদ্বারের যে বিভবটা তার উৎসটা কি, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। নার্নস্ট, বিজ্ঞানী নার্নস্ট এই সম্পর্কে আমাদের একটা সুন্দর ধারণা দিয়েছেন। এই চিত্র থেকে আমরা ওই ধারণা সম্পর্কে আলোচনা করব। নার্নস্ট বলেছেন, যদি কোনো ধাতব দণ্ডকে তার নিজস্ব আয়ন সম্বলিত দ্রবণে নিমজ্জিত করা হয়, তাহলে কি করবে, ওই ধাতব খণ্ডটি দ্রবণের ভিতরে তার ধাতব আয়ন কিন্তু চালান করে দেওয়ার একটা প্রবণতা দেখায়। এবং এই যে একটা ধাতু থেকে দ্রবণের ভিতরে চলে যাওয়ার প্রবণতাটাকে কোন জিনিসের ওপরে নির্ভর করে, এটাকে বলা হচ্ছে দ্রবণ চাপ। অর্থাৎ কোনো ধাতু থেকে এই ধাতু থেকে দ্রবণের ভেতরে চলে যাওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হচ্ছে দ্রবণ চাপ। আবার দ্রবণ থেকে ধাতুতে অদক্ষিপ্ত হওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হচ্ছে অভিস্রবণ চাপ। যেমন আমরা নার্নস্ট বলেছিলেন যে দ্রবণ চাপকে যদি পি, বড় হাতের পি, এবং অভিসারক চাপকে যদি ছোট হাতের পি দ্বারা প্রকাশ করা হয়, যদি বড় হাতের পি অর্থাৎ দ্রবণ চাপ যদি অভিসারক চাপ অপেক্ষায় বেশি হয়ে যায়, তাহলে কি হবে, ক্ষয়ে ক্ষয়ে নাবলে কীরকমভাবে নাববে, জিঙ্ক 2+ রূপে। জিঙ্ক 2+ রূপে যখন নাবছে, তাহলে এখান থেকে যে ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছে, সেই ইলেকট্রনগুলো কোথায় থাকবে, এর গায়ে সঞ্চিত হয়ে থাকবে, এর গায়ে নেগেটিভ আকারে সঞ্চিত হয়ে থাকবে, এবং এর চারপাশে জিঙ্ক 2+ এর একটা প্লাস 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 একটা স্তর তৈরি হবে। অর্থাৎ মাঝখানে নেগেটিভ এবং বাইরে পজিটিভের একটা কি হবে, স্তর তৈরি হবে, দ্বিস্তর তৈরি হবে। একটা এই রকম ধরনের, এই মাঝে হচ্ছে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, বাইরে পজিটিভ। হ্যাঁ, জিঙ্ক 2+ এবং জিঙ্ক সলিডের এটা হচ্ছে তড়িৎদ্বার, যেখানে কি হচ্ছে, বাইরে কি ছিল, বাইরে অ্যাকুয়াস দ্রবণ ছিল, যেখানে নেমে 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 চলে আসছে জিঙ্ক সালফেটের দ্রবণ ছিল, অ্যাকুয়াস দ্রবণ। অর্থাৎ এই বাইলেয়ারটা তৈরি হবে, এবং বাইলেয়ারের ফলে হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়ালটা কি হবে, ডেভেলপ হবে, ইলেকট্রোড পোটেনশিয়াল অফ জিঙ্ক এটা ডেভেলপ হবে। উল্টোটার ক্ষেত্রে যদি দেখি দ্রবণ চাপটা অভিসারক চাপের অপেক্ষায় কম হয়, তখন কি হবে, দ্রবণ থেকে কিন্তু যে ওখানে অদক্ষিপ্ত হবে, দ্রবণ থেকে প্লাস আয়নগুলো যে ওখানে অদক্ষিপ্ত হবে, তখন তা দেখতে কিরকম ধরনের হবে, তা দেখতে অনেকটা হবে এই রকম ধরনের, মাঝখানে এখানে প্লাস 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 প্লাস, এবং তার বাইরে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এই আকারে হবে। এই দিকের চিত্রটা আমরা যদি দেখি, তাহলে সেটা আমরা জানতে পারবো। কপার তড়িৎদ্বার এবং কপার সালফেটের দ্রবণ, নীল দ্রবণ ব্যবহার করা হয়েছে। তাহলে এই দ্রবণ থেকে কপার কি করবে, কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে
কপার রূপে এর গায়ে অধক্ষিপ্ত হবে। ইলেকট্রন, এই যে কপার 2+ ইলেকট্রন, দুটো ইলেকট্রন যে নেবে, কোথা থেকে নেবে? এই কপার প্লেটটা থেকেই নেবে। তাহলে এখান থেকে যদি ইলেকট্রন নিয়ে নিতে থাকে, তাহলে এর ভেতরে কি হবে? প্লাস চার্জ আধান তৈরি হবে। এই যে প্লাস চার্জ আধান হয়েছে, এরা কি করছে? এর ভেতর থেকে এই কপার 2+ এই যে দ্রবণটা থেকে এর দুটো করে ইলেকট্রন এর ভেতর থেকে নিয়ে নিচ্ছে। তাহলে এর চারপাশে হচ্ছে পজিটিভ চার্জ হবে। তখন দ্রবণের ভেতরে যে সালফেট আয়নগুলো, সেই সালফেট আয়নগুলো তখন হচ্ছে এইখানে নেগেটিভ নেগেটিভ আকারে এর গায়ে সঞ্চিত হয়ে যাবে আকর্ষণ, তড়িৎ আকর্ষণ বলের দ্বারা। তাহলে দুটো বাইলেয়ার দ্বিস্তর তৈরি হবে দুটো চার্জে, ফলেই হচ্ছে বিভবটা তৈরি হবে। এটাই হচ্ছে জিঙ্কের ক্ষেত্রে, এটা হচ্ছে কপার তড়িৎদ্বারের বিভব এইভাবে সৃষ্টি হচ্ছে। যদি আবার দ্রবণ চাপ এবং অভিস্রাবক চাপ দুটোই যদি সমান হয়, তাহলে কিন্তু কোনো প্রকার জিনিসই কিছু হবে না, অর্থাৎ বিভব কিন্তু তৈরি হবে না, তড়িৎদ্বার বিভব সৃষ্টি হবে না। তাহলে তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা কি? কোনো ধাতব দণ্ডকে তার নিজস্ব আয়ন সম্বলিত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের সংস্পর্শে যদি রাখা হয়, তাহলে ওই ধাতব পদার্থটার পৃষ্ঠতলে এবং দ্রবণের সংযোগস্থলে, পৃষ্ঠতলে এবং দ্রবণের সংযোগস্থলে কি হবে? দুটো বিপরীত আধানজনিত দ্বিস্তর গঠন হবে, তার মাধ্যমে তড়িৎ বিভবের সৃষ্টি হবে। ইহাকেই এই তড়িৎদ্বারে তড়িৎদ্বার বিভব বলা হয়। ইহার একক কি? ইহার একক হচ্ছে ভোল্ট। এবার মনে রাখতে হবে যে এই তড়িৎদ্বার বিভবকে রেডক্স বিভবও বলা হয়, কারণ যে কোনো তড়িৎদ্বার বিক্রিয়ায় জারণ বিজারণ উভয়ই সংঘটিত হয়। তাহলে একে বলা হচ্ছে রেডক্স বিভব বলা হয়। এই বিভবের দ্বারা পরিমাপ করা হয় ওই তড়িৎদ্বারের জারণ বা বিজারণ কোন প্রবণতাটা রয়েছে, সেইটা দ্বারা সেইটা নির্ধারণ করা যায় তড়িৎদ্বার বিভবের মাধ্যমে। তড়িৎদ্বার বিভব মোটামুটি দুই প্রকারের হয়, বিজারণ বিভব আর হচ্ছে জারণ বিভব আর হচ্ছে বিজারণ বিভব। অক্সিডেশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল। অক্সিডেশন পোটেনশিয়াল কাকে বলে? যেখানে জারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে, অর্থাৎ m থেকে n++ n ইলেকট্রন, n সংখ্যক ইলেকট্রন, এইখানে যেখানে জারণ প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে, এই বিভবটাকে বলা হচ্ছে জারণ বিভব। অনুরূপভাবে যেখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে তাকে বলে বিজারণ বিভব। জারণ আর বিজারণ বিভবের একটা সম্পর্ক রয়েছে। কিরকম সম্পর্ক? ই অক্স এটাকে বলা হচ্ছে জারণ বিভব, আর ই রেড তাকে বলা হচ্ছে বিজারণ বিভব। এরা কিন্তু পরস্পরের মান কিন্তু প্রায় সংখ্যাগত মান সমান, শুধু কি সাইনের একটা পরিবর্তন থাকে। অর্থাৎ যেটাই জারণ বিভব তাকেই আমরা বিজারণ বিভব আকারে লিখতে পারি যদি সামনে একটা নেগেটিভ সাইন দিই। অনুরূপভাবে কি যেটা বিজারণ বিভব তাকেই জারণ বিভব আকারে লিখতে পারি, কিন্তু তার আগে শুধু কি দেবো? একটা নেগেটিভ সাইন দেবো। অর্থাৎ ই রেড ইজ ইকুয়াল টু মাইনাস ই অক্স। এরপরে আমরা আসবো নানস্ট ইকুয়েশন। নানস্ট ইকুয়েশন আর কিছুই না, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ওপরে কিন্তু নানস্ট ইকুয়েশনটা সংগঠিত হয়। ধরে নেওয়া হলো একটা বিক্রিয়া যেখানে এ বি এবং সি বিক্রিয়া করছে, যা এ, বি এর বি এবং সি এর সি পরিমাণ, সি না হয় এটা ধরো ইলেকট্রন, ইলেকট্রন এন সংখ্যক ইলেকট্রন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তৈরি করছে সি প্লাস ডি। এই বিক্রিয়াটাকে সংঘটিত হচ্ছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা নানস্ট ইকুয়েশন আলোচনা করব। আমরা বলে নিই যে তড়িৎ বিভব কি কি জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে তাতে অংশগ্রহণকারী ধাতু বা সংশ্লিষ্ট আয়নের প্রকৃতির ওপরে, আর তড়িৎদ্বার যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে নিমজ্জিত করে রাখা হয়েছে তার আয়নের গাঢ়ত্বের উপরে। এটা খুব ইম্পর্টেন্ট, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতরে নিমজ্জিত হয়েছে তার গাঢ়ত্বের উপরে, আর হচ্ছে উষ্ণতার উপরে, টি এর উপরে, কিন্তু এটা পরম উষ্ণতার উপরে। নানস্ট ইকুয়েশনটা কিরকম হবে? তড়িৎদ্বার বিভব ইজ ইকুয়াল টু প্রমাণ তড়িৎদ্বার বিভব মাইনাস RT/NF। এফ হচ্ছে এন হচ্ছে কি নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার, এফ হচ্ছে ফ্যারাডে, ln
সি এর কোএফিসিয়েন্ট যেটা সেটা পাওয়ারে যাবে, ডি এর কোএফিসিয়েন্ট যেটা অর্থাৎ সহগ যেটা রয়েছে সেটা তার পাওয়ারে যাবে, আর এ এর কোএফিসিয়েন্ট যেটা এটা এর পাওয়ারে যাবে, বি এর কোএফিসিয়েন্ট বি এর পাওয়ারে যাবে। এই হচ্ছে টোটালটা। এটা হলো তড়িৎদ্বার বিভবের নানস্ট ইকুয়েশন। এটা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটা হচ্ছে মাপা হয়, কিন্তু সেখান থেকে কি হবে, পরিবর্তিত হয়ে যাবে যে উষ্ণতায় তুমি তড়িৎদ্বার বিভব মাপছো। এবার এর মানটা যদি দেখা যায় প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ সি এর, ডি এর এবং এ এবং বি এর গাঢ়ত্বকে যদি আমরা এক একক সক্রিয় ভর যদি 1 ধরা হয়, তাহলে এই টোটালটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তখন ই ইজ ইকুয়াল টু E0 হয়ে যাবে, অর্থাৎ প্রমাণ তড়িৎদ্বার বিভবের সঙ্গে সমান হয়ে যাবে। ইহাকেই বলা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার। কাদেরকে, যদি এই দিকে এলএন এর পরের অংশটা টোটালটা যদি কি হয়ে যায়, 0তে পরিবর্তিত হয়ে যাচ্ছে, তখন কখন হবে, যদি এদের সক্রিয় ভরগুলো 1 হয় তখন। আমরা জানবো কোনো তড়িৎদ্বার বিভবের চিহ্ন কি হবে। একটা রুল আছে, সেটা কি, ইউরোপিয়ান পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি অনুযায়ী কোনো নির্দিষ্ট তড়িৎদ্বারকে যদি একটা হাইড্রোজেন ইলেকট্রোডের সঙ্গে কানেক্ট করা হয় কোনো একটা তড়িৎদ্বারকে, তাহলে সেই তড়িৎদ্বারটা হাইড্রোজেনের সাপেক্ষে যে আধান প্রাপ্ত হবে সেই অনুসারে তার চিহ্ন হবে। যদি আলোচ্য তড়িৎদ্বারটি হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে যদি ধনাত্মক আধান প্রাপ্ত হয়, তাহলে ওই তড়িৎদ্বারের বিভব হবে কি, পজিটিভ সাইন। আর যদি দেখা যায় হাইড্রোজেনের সাপেক্ষে তার আধানটা নেগেটিভ হয়েছে, তাহলে তার কি হবে, তাহলে তার তড়িৎদ্বার বিভব নেগেটিভ চিহ্ন কিন্তু যুক্ত হবে। এই নেগেটিভ আর পজিটিভের মধ্যে পার্থক্য কি, এই নেগেটিভ আর পজিটিভের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা সম্পর্কে আলোচনা করা যাক। আমরা বলি যে তড়িৎদ্বার বিভব মূলত কিন্তু, বা প্রমাণ তড়িৎদ্বার বিভব যা কিছু এই নিয়ে আলোচনা হবে সেটা কিন্তু বিজারণ বিভবকে নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ কোনোভাবে উল্লেখ যদি না করে দেয়া থাকে জারণ বিভব, তাহলে কিন্তু শুধু যদি বিভব বা তড়িৎদ্বার বিভব বলা হচ্ছে বা প্রমাণ তড়িৎদ্বার বিভব যদি বলা হয়, তাহলে আমরা কিন্তু বিজারণ বিভবকে ধরবো। বিজারণ বিভবের মান যত বেশি হবে, মনে রাখা হবে ওই তড়িৎদ্বারটি তত দ্রুত কি করতে পারবে, বিজারিত হতে পারবে। যদি বিজারণ বিভবের মান কম হয়, তাহলে কি হবে, ওই তড়িৎদ্বারটি তত বিজারিত হওয়ার প্রবণতা নেই, অর্থাৎ কি, তার জারিত হওয়ার প্রবণতা রয়েছে। জারিত হওয়ার প্রবণতা মানে কি, এরা তীব্র বিজারক, তাই তো, কারণ কি, নিজে জারিত হচ্ছে, অপরকে বিজারিত করবে, তাহলে তীব্র বিজারক। এবার এখানে আমরা কিছু আলোচনা করা যাক। ধরে নেওয়া যাক হাইড্রোজেন বিভব। হাইড্রোজেন বিভব হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে হাইড্রোজেন বিভবের সাপেক্ষে অন্যজনের তো বিজারণ বিভব মাপা হয়। হাইড্রোজেন বিভব হলো কি, PT/H2 180 mA অ্যাটমসফেরিক চাপে, আর H+ আয়নিক অ্যাক্টিভিটি অফ H+ ইজ ইকুয়াল টু 1। তাই দেখতে কিরকম, এটা দেখতে এটা এরকম ধরনের। অর্থাৎ দেখা যাচ্ছে কি, এখানে নিচে দ্রবণ রাখা হয়েছে HCl বা হাইড্রোজেন গঠিত কোনো ইলেকট্রোলাইট, প্ল্যাটিনাম তড়িৎদ্বার ইউজ করা হয়েছে, আর এখান থেকে হাইড্রোজেন গ্যাসকে দেয়া হচ্ছে। এটা হলো একটা হাইড্রোজেন ইলেকট্রোড, এর সাপেক্ষে অন্যজনকে কিন্তু যুক্ত করা যেতে পারে। টেম্পারেচার কিন্তু অলওয়েজ 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। কোনো তড়িৎদ্বারে বিজারণ বিভব নির্ণয় করা হয় এই রকমভাবে, একদিকে থাকে হাইড্রোজেন ইলেকট্রোড, অপরদিকে পরীক্ষাধীন ইলেকট্রোড রেখে তাদের কিন্তু হাইড্রোজেনের সাপেক্ষে অন্যজনের কিন্তু তড়িৎদ্বার বিভব নির্ণয় করা হয়। লবণ সেতু হিসেবে যেরকমভাবে ইউজ করা হয়, এই চিত্রটা এইভাবে রাখা হয়। এই পর্যন্ত, পরের দিনে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব।